উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ, কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা। ভোটের পরিবেশ নিয়ে বিএনপির সন্তোষ, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের। 2 দশক পর সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গভীর রাতে মাজার জিয়ারত, কাল যোগ দেবেন নির্বাচনী জনসভায়। নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস। উত্তরাঞ্চলের 8 জেলা দিয়ে ঢাকার বাইরে নির্বাচনী সফর জামাত আমিরের। 23 ও 24 জানুয়ারি অংশ নেবেন কয়েকটি জনসভায়। উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এবং চট্টগ্রাম বন্দরে গাড়ি ছাড়ে রেকর্ড, 6 মাসে 6,500-এর বেশি খালাস, 1200 কোটি রাজস্ব আদায়। নির্বাচনের আগে চাহিদা বাড়ায় কারণ, বলছেন ব্যবসায়ীরা। বাংলার সময়, সঙ্গে আছি আমি মনির হোসেন। উৎসব মুখর পরিবেশে হলো জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ। পছন্দের প্রতীক পেয়ে প্রার্থী ও সমর্থকরা আনন্দ মিছিল করেন। লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তবে নির্বাচনী পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। সারা দেশে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এখন নির্বাচনী প্রচারণা শুরুর অপেক্ষা। প্রতীক পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন প্রার্থী সমর্থকরা। বুধবার সকালে বগুড়া 6 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। পরে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ জানান, ভোটে নিরঙ্কুশ জয়লাভ করবে বিএনপি। এলাকা ভিত্তিক হুমকি পাওয়ার অভিযোগ করেন বগুড়া 4 আসনে জামায়াতের প্রার্থী। বিজয় আমাদের ইনশাল্লাহ সুনিশ্চিত। বগুড়া জনগণ, কারণ এটি শহীদ জিয়া রহমানের মাটি, এটি তারেক রহমানের মাটি। পাহাড়িকে ভোট দিতে পারবে না, তোমার ঘর থেকে বেরোতে পারবে না, কিন্তু জনগণ সবকিছু উপেক্ষা করে দাঁড়িপাল্লার পক্ষে ঝুঁকছে। খুলনায় নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ জানান বিএনপি ও জামায়াত প্রার্থী। কিছু জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকে, কিন্তু পুলিশের মুভমেন্টটা আরো বেশি হওয়া দরকার, বিশেষ করে যৌথ বাহিনীর মুভমেন্টটা। কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। ইট মিন্স যে লেভেল প্লেইং ফিল্ড প্রতিপালিত হচ্ছে না। দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়ে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী 1 আসনের প্রার্থী মুজিবুর রহমান বলেন, একটি বিশেষ দলের প্রতি প্রশাসন ও মিডিয়ার সমর্থনের কারণে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না। তবে রাজশাহী 2-এ ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, এবারের নির্বাচন হবে উৎসব মুখর। বিশেষ দলের প্রতি প্রশাসন সহ অন্যান্য মিডিয়া এমনভাবে বেঁকে বসেছে, এইটা লেভেল প্লেইং ফিল্ড কোনো আলামত আমরা মনে করতে পারছি না। রাশিয়া নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একে অপরকে স্বতঃস্ফূর্ত। আগামীকাল থেকে মাঠে নির্বাচনী কর্মকাণ্ডের নাম। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে 111 প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে পছন্দের প্রতীক হাঁস পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ছোট ছোট বাচ্চারা চিৎকার করতে থাকে, আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। সো এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, এটা আমার মার্কা না। নির্বাচিত হলে মাদক নির্মূল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেন নেত্রকোনা 1 আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। আমাদের প্রত্যেকের দায়িত্ব এই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক কালচার যেটা বাংলাদেশের ছিল সেই কালচারটাকে আবার সুপ্রতিষ্ঠিত করা। জনগণের সেবক হিসেবে পাশে থাকার কথা বলেন ফরিদপুর 4 আসনে বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। ভোটকে আমরা আমানত হিসেবে গ্রহণ করব এবং সুযোগ পাবো সেই সুযোগ আপনাদের সেবক হিসেবে, খাদেম হিসেবে আপনাদের পাশে থাকবো। পঞ্চগড় 1 আসনে 10 দলীয় জোটের প্রার্থী এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পেয়েছেন শাপলাকলি প্রতীক। রংপুর 4 আসনে একই মার্কা পেয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আমরা দীর্ঘ সময় ধরে যে উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে এসেছি, সেখান থেকে উত্তরণের জন্যই শাপলাকলি মার্কা আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। বৃহস্পতিবার থেকে প্রার্থীরা তাদের দলীয় প্রতীক নিয়ে প্রচার ও গণসংযোগ করবেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। গণভোটে হ্যাঁ ভোট দিলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং জনগণ ক্ষমতায় থাকবে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ফরিদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের র্যালির উদ্বোধনে যোগ দিয়ে তিনি কথা বলেন। যেহেতু আর কোনো নির্বাচন দলীয় সরকারের অধীনে হচ্ছে না, তাই তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে দিনের ভোট রাতে দেওয়ারও কোনো সুযোগ থাকবে না বলে জানান উপদেষ্টা। কিছু কিছু পরিবর্তন সংবিধানে আনতে হবে, ক্ষমতার আয়োজনে আনতে হবে, যাতে করে সংবিধানে যে কথাটা লেখা আছে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস,
এই কথাটা বাস্তবে পরিণত হয়। এই পরিবর্তনটা যদি আমরা আনতে সত্যিকার অর্থেই চাই, তাহলে আমাদেরকে গণভোটে অংশ নিতে হবে এবং গণভোটে যে আমাদেরকে হ্যাঁতে সিল দিতে হবে। 2 দশক পর আজ রাতে সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে পৌঁছে গভীর রাতে মাজার জিয়ারত করবেন তিনি। পরে সকালে যোগ দেবেন আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায়। দলীয় প্রধানের আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরাও। বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফরকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিলেট। দলীয় প্রধানকে বরণ করে নিতে নেতাকর্মীদের ব্যাপক আয়োজন। 22 তারিখ সকাল 10টা আলিয়া মাদ্রাসা মাঠে। বুধবার সকালে সমাবেশস্থল আলিয়া মাদ্রাসা মাঠে চলে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ প্রস্তুত, প্যান্ডেল তৈরি সহ নানা কাজে ব্যস্ত স্থানীয় নেতাকর্মীরা। তারেক রহমানকে বরণ করে নিতে উন্মুখ হয়ে আছেন জেলাবাসী। অধীর অপেক্ষায় আগ্রহ নিয়ে বসে রয়েছে তারেক রহমানের পবিত্র মাটি সিলেটে এক নজর দেখার জন্য। নিরাপত্তা বেষ্টনী দিয়ে নারীদেরকে বসার ব্যবস্থা করা হচ্ছে। ইনশাআল্লাহ সেদিন প্রচুর নারী সমাগম হবে। আমরা প্রত্যাশা করছি স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ সিলেটে হবে। বিএনপি চেয়ারম্যানের সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। জনাব তারেক রহমানের এই যাত্রা, অবস্থান, জনসভা এগুলো নির্বিঘ্ন হবে ইনশাআল্লাহ। সিলেটে পৌঁছেই প্রথমে শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার জিয়ারত করবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন জানান, এই সফরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলের ত্যাগী নেতাকর্মীদের থাকার কথা রয়েছে। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী শীর্ষ নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে সফর সঙ্গী হিসেবে নিয়ে যাবেন। তাদেরকে দেশের জন্য, গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, তার জন্য মূল্যায়িত করবেন। 1991 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। এরই ধারাবাহিকতায় দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও সিলেট থেকে শুরু করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেট ওসমানী বিমানবন্দরে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে আছেন আমিনুল ইসলাম। শুরুতেই যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এই বিমানবন্দরে ঢাকা থেকে বিমান BG 227 ফ্লাইটটি 8:30টার সময় অবতরণ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। তারেক রহমান যদিও আজকে এই বিমানবন্দরে নামবেন, এটি কিন্তু তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় যাত্রা। 25শে ডিসেম্বর লন্ডন থেকে সরাসরি ফ্লাইটে তিনি এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন। যদিও তিনি সেই দিন ফ্লাইট থেকে নামেননি, এখান থেকে ঢাকা গিয়ে তিনি নেমেছিলেন। আজকে হবে তার দ্বিতীয়বারের মতন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ এবং এখান থেকে চলে যাবে পার্শ্ববর্তী, এখানে কাছে একটি হোটেল রয়েছে 5 স্টার হোটেল, সেখানে তিনি যাওয়ার পরে সেখান থেকে অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেই অনুষ্ঠানের মধ্যে রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত এবং দক্ষিণ সুরমা সিলাম ইউনিয়নে তার শ্বশুর বাড়ি, সেখানে তিনি, আমরা যতটুকু জেনেছি, সেখানে সে নৌশভোজ করবেন এবং আজকে ওনার সাথে 14 সদস্যের একটি বিএনপির সিনিয়র যারা নেতৃবৃন্দ আছেন তারা সবাই ওনার সাথে আসবেন এবং তারেক রহমানকে বহনকারী যে বড় বাসগুলো আমরা দেখেছি সেই বাসগুলো ইতিমধ্যে এসে গেছে এবং তাকে বহনকারী যে গাড়ি, সেই গাড়িও ইতিমধ্যে সিলেটে এসে পৌঁছে গেছে। সবকিছু মিলে যে কালকে সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বা উদ্বোধন করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই কিন্তু জাঁকজমকপূর্ণ অবস্থায় রয়েছে সমস্ত সিলেটবাসী। আগামীকালকে যে সকালে 11টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই মঞ্চে ওঠার কথা এবং তিনি সিলেট এবং সুনামগঞ্জের 11 জন প্রার্থীকে বিএনপি এবং বিএনপি দলীয় জোটের প্রার্থীকে পরিচয় করিয়ে দিবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্য শোনার জন্য শুধুমাত্র বিএনপির নেতাকর্মীও নয়, তার বক্তব্য শোনার জন্য সিলেটে 1 কোটি মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছেন। সিলেট বিভাগে আরও 2টি সমাবেশ রয়েছে, একটি হচ্ছে গিয়ে মৌলভীবাজারের শেরপুর, আরেকটা হচ্ছে গিয়ে শায়েস্তাগঞ্জ।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ। এই দুটি সমাবেশ করার পরে তিনি ঢাকার পথে বিভিন্ন সমাবেশ, অন্তত 60টি সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। মোটামুটি আগামীকাল থেকে নির্বাচনী যে প্রচারণা শুরু হচ্ছে সেই প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ ছিল সবশেষ। কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী ইকরাম আসলে যেটি বলছিলেন যে বিমানবন্দরে তিনি অবতরণ করার পর থেকেই কিন্তু তিনি সিলেটে যে হোটেলটি নির্ধারিত রয়েছে সেই হোটেলে যাবেন। এর পরপরই কিন্তু মধ্যরাতে তিনি এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ প্রাঙ্গণে আসবেন। আপনি জানেন যে বংশ পরম্পরায়, অর্থাৎ তিনি তার পরিবারের যিনি পিতা তিনিও কিন্তু তার নির্বাচনী প্রচারণা এখান থেকে শুরু করেছিলেন এবং তার মাতা বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু তার নির্বাচনী প্রচারণা ঠিক এই দরগাহগুলো যেখানে রয়েছে সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এবং পাশাপাশি শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার, এই দুটি দরগাহ প্রাঙ্গণে তিনি জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আপনারা জানেন যে কালকে সকালে তিনি আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন। তার আগে এখানে মধ্যরাতে আসার কথা রয়েছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ প্রাঙ্গণে। ইতিমধ্যে এখানে কিন্তু নির্বাচনী প্রচারণাকে লক্ষ্য করে কিন্তু সিলেটের আপনারা জানেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পাশাপাশি যেহেতু আজকে রাতে এখানে আসবেন, রাত ঠিক 12টা নাগাদ এখানে আসতে পারেন এমনটি আমরা জানতে পেরেছি। সে অনুযায়ী কিন্তু ইতিমধ্যে এখানে সিলেটের যে মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরা এখানে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু ইতিমধ্যে তার নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করছেন। তো ইতিমধ্যে একটি বিষয় বলে রাখি যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জের যেসব নেতাকর্মীরা রয়েছেন বিএনপির, তারা কিন্তু সিলেটে আসতে শুরু করেছেন এবং এই তার যে সফর, এই সফরটিকে সফল করে তুলতে কিন্তু আগামীকালকের যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিতে দলে দলে যোগ দেওয়ার আসলে চেষ্টা করছেন এসব নেতাকর্মীরা। যেহেতু আসলে এখনো পর্যন্ত তার বিমানটি এসে যেহেতু পৌঁছানোর জন্য অপেক্ষা করছে এয়ারপোর্টে যারা রয়েছেন নিরাপত্তা কর্মীরা, এরপর তিনি হোটেলে যাওয়ার পরপরই কিন্তু সেখানে কিছু সময় অপেক্ষা করে এখানে রওনা করবেন। তো এই ছিল আমার কাছ থেকে সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে দরগাহ প্রাঙ্গণ, সেই দরগাহ প্রাঙ্গণের সর্বশেষ পরিস্থিতির খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট থেকে। বাংলার সময় আরও থাকছে। বগুড়ায় প্রায়ই ঘটছে খুন ও সহিংসতা, উদ্ধার হয়নি বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, অভিযান জোরদারের আশ্বাস। 6 মাসে 5,000 কোটি টাকা মূল্যের 7,000-এর বেশি গাড়ি খালাস ও 1200 কোটি টাকা রাজস্ব আদায়ের মাধ্যমে আগের সব রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম বন্দর এবং কাস্টম হাউস। নির্বাচনের আগ মুহূর্তে চাহিদা বেড়ে যাওয়ায় গাড়ি আমদানি এবং ডেলিভারি দুটোই বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরের কারশেডের গেইটে ডেলিভারি হওয়া গাড়ির সারির এই দৃশ্য এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনে 40 থেকে 50টি গাড়ি ডেলিভারি নিচ্ছে আমদানিকারক প্রতিষ্ঠান। চলতি অর্থ বছরের শুরু অর্থাৎ জুলাই মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে মাত্র 439টি গাড়ি আমদানি হলো। তার পরের মাসে আমদানি করা গাড়ির সংখ্যা ছাড়িয়ে যায় 1,505টিতে। সবশেষ ডিসেম্বর মাসে এসেছে 1,058টি গাড়ি। ইদানিংকালে দেখা যাচ্ছে যে আমরা গাড়ি দ্রুত অকশন করে ফেলছি এবং ওরা সেই সুযোগ আর পাচ্ছে না যে বিলম্বে ডেলিভারি নেব, গাড়ির ডিউটি কমবে। আমদানি করা গাড়ি 30 দিনের মধ্যে ছাড় না করালে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে গাড়ি আমদানি যেমন রেকর্ড ছাড়িয়েছে, ঠিক তেমনি সমান তালে চলছে ডেলিভারি। 124 কোটি টাকা অতিরিক্ত রেভিনিউ আদায় হয়েছে। গাড়ি মূলত বেশি আমদানি হওয়ার কারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। ট্যারিফ বাড়ার কারণে আমাদের ওয়ারফেন বাড়ছে, সেই জন্য আমরা গাড়ি আমদানি করার সাথে সাথে বের করে ফেলতেছি। জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বছরে 20,000-এর বেশি গাড়ি আমদানি করে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের 1.5 বছর পেরিয়ে গেলেও বগুড়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও অস্থিতিশীল। জেলা পরিষদ পুলিশের তথ্য মতে গণ অভ্যুত্থানের পর সদর থানা থেকে 5টি পিস্তল, 12টি রাইফেল, 5টি SMG ও LMG এবং 17টি শটগান লুট হয়। এর মধ্যে উদ্ধার হয়েছে মাত্র 17টি। একইভাবে লুট হওয়া 8,429 রাউন্ড গুলি ও কার্তুজের মধ্যে উদ্ধার হয়েছে মাত্র 194 রাউন্ড। আগামী নির্বাচন সংখ্যামুক্ত করতে লুট হওয়া অবৈধ অস্ত্র ও গোলা বারুদ দ্রুত উদ্ধারের দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের।
বাংলার সময় আরও থাকছে। বম সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর উদ্যোগ। বান্দরবানের রুমায় নির্মিত হচ্ছে আলা মি তাংলা রিসোর্ট, কর্মসংস্থান সৃষ্টির আশা। পদ্মা সেতুর টোল আদায় ৩,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। এই মাইলফলক অর্জনে সময় লেগেছে ৪৩ মাস, আর যানবাহন পারাপার হয়েছে ২,২৪,১৬,২৪১টি। সেতু কর্তৃপক্ষ জানায়, বর্তমানে সেতুটি দিয়ে প্রতিদিন গড়ে ২২,০০০-এর মতো যান চলাচল করে। প্রতিদিন গড়ে টোল আদায় হয় ২.৫ কোটি টাকা। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন হয়েছে নিজস্ব অর্থায়নে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি অনুসারে ৩৫ বছরের ঋণের টাকা ১% হারে সুদসহ ফেরত দিতে হচ্ছে। নারায়ণগঞ্জে আগুনে পড়ল একটি প্লাস্টিক কারখানা। মঙ্গলবার রাতে সদরের গোখনগর এলাকার একটি কারখানায় শ্রমিকরা প্লাস্টিকের দানা উৎপাদনের কাজ করছিলেন। এ সময় মেশিনের বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে কারখানাটিতে বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুনের মাত্রা বেড়ে ছড়িয়ে পড়ে আশেপাশের একটি দোতলা ভবনেও। পরে প্রায় 4 ঘন্টার চেষ্টায় ভোর 6:30টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বম সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বান্দরবানে নির্মাণ করা হচ্ছে আলা মি তাংলা রিসোর্ট। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে রুমা উপজেলার সুংসাং পাড়ায় রিসোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 69 পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল SM রাকিব ইবনে রেজওয়ান। রিসোর্ট নির্মাণ হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, ফলে খুশি বম সম্প্রদায়ের মানুষ। বর্তমানে সুংসাং পাড়ায় সম্প্রদায়ের 202টি পরিবারের 503 জন সদস্য বসবাস করছেন। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ, কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা। ভোটের পরিবেশ নিয়ে বিএনপির সন্তোষ, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের। 2 দশক পর সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গভীর রাতে মাজার জিয়ারত, কাল যোগ দেবেন নির্বাচনী জনসভায়। নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস। এবং উত্তরাঞ্চলের 8 জেলা দিয়ে ঢাকার বাইরে নির্বাচনী সফর জামাত আমিরের। 23 ও 24 জানুয়ারি অংশ নেবেন কয়েকটি জনসভায়। উচ্ছ্বসিত নেতাকর্মীরা।